প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে পড়াবো। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর চতুর্থ অধ্যায় পাঠ 8 থেকে 10 পর্যন্ত পড়াবো। তোমরা একটু খেয়াল করে শোনো যে পার্ট 1 থেকে 7 পর্যন্ত আমি এর আগে ন্যাশনাল কলেজ পেজের একটা ক্লাস নিয়েছিলাম। যদি তোমরা কেউ মিস করে থাকো তাহলে ন্যাশনাল কলেজ পেজের আমার সেই ভিডিওটি তোমরা আবার একটু ভালো করে দেখে নিও। তো চলো আজকে আমরা শুরু করি। পার্ট 8 থেকে 10, চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। পার্ট 8 থেকে 10 এর মধ্যে আমরা কি শিখতে পারবো? এর মধ্যে আমরা শিখব পাতার বিভিন্ন অংশ, পাতার প্রকারভেদ, পাতার কাজ, পাতার সাধারণ কাজ এবং মানব জীবনে মূল কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা, উদ্ভিদের প্রতি সদয় আচরণ। তো প্রথমেই আমরা পাতার বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। এখানে একটা পাতার ছবি এঁকেছি, ছবিটা একটু খেয়াল করো। পাতার এই অংশটা হচ্ছে পাতা। পাতার যে অংশ থেকে পাতাটা উৎপন্ন হয়েছে সেই অংশটাকে বলা হয় পত্রমূল। পাতা যে অংশ থেকে উৎপন্ন হয়েছে সেই বোটার একদম প্রান্ত অংশটাকে বলা হয় পত্রমূল। এবং পাতা এবং কাণ্ডের মাঝ বরাবর যে অংশ, সেখান থেকে যে মুকুল বা অংশ সৃষ্টি হয় সেই অংশটাকে বলা হয় কাক্ষিক মুকুল। এই অংশটাকে বলা হয় কাক্ষিক মুকুল। এরপরে এখানে ছোট একটা পাতার মতো দেখা যায়। এই যে পাতা অর্থাৎ পত্র যে অংশ থেকে উৎপন্ন হয় সেই অংশে পাতার সম্পূর্ণ অংশের বাইরে কাণ্ডের মধ্যে ছোট একটা পত্র বিশেষ অংশ দেখা যায়। এই অংশটাকে বলা হয় উপপত্র। এই উপপত্র সব পত্রে থাকে না। যেমন উপপত্র ম্যাক্সিমাম উদ্ভিদের পাতায় উপপত্র থাকে না, তবে কিছু কিছু পাতার মধ্যে দেখা যায়। যেমন মটর গাছে পত্রমূলে এরূপ উপপত্র দেখা যায়। এরপরে বৃন্ত কোন অংশটুকু? পত্রফলক। এই অংশটাকে ফলক বলা হয়। অর্থাৎ বৃন্ত থেকে পত্র উৎপত্তিস্থল, এই অংশটা থেকে পত্রফলক এর মাঝখানের যে অংশটা পত্রফলককে সংযুক্ত করে রাখে, অর্থাৎ কাক্ষিক মুকুলের সাথে পত্রফলককে যে অংশটা যুক্ত করে রাখে এই অংশটাকেই বলা হয় বৃন্ত। এবং এই অংশটা সম্পূর্ণ যে উদ্ভিদের চ্যাপ্টা সবুজ আকৃতির অংশ, এই অংশটাকে বলা হয় ফলক। এই ফলকের এই প্রান্তীয় অংশটা হচ্ছে ফলকমূল। এরপরে ফলকের যে কিনারা অংশটুকু রয়েছে এই কিনারা অংশটুকুকে বলা হয় পত্র কিনারা। তারপরে পত্রবৃন্ত, পাতার শীর্ষ পর্যন্ত এক ধরনের মোটা যে শিরা দেখা যায়, এই শিরাটুকুকে বলা হয় মধ্যশিরা। এই মধ্যশিরা থেকে আবার কিছু কিছু শিরা ফলকে বিস্তৃত রয়েছে, এই শিরাগুলোকে বলা হয় উপশিরা। সেই অংশটাকে বলা হয় উপশিরা। এখন সাধারণত পাতার মধ্যে এই অংশগুলোই বিদ্যমান থাকে, তবে কিছু কিছু পত্রের বৃন্ত লম্বা থাকে, বড় থাকে, আবার কিছু কিছু পত্রের বৃন্তই থাকে না একদম, বা বোটা থাকে না। যেমন শিয়াল কাটা উদ্ভিদের ক্ষেত্রে বৃন্ত বা বোটা থাকে না। আবার
পত্রবৃন্ত বা বোটা শাপলা উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। এরপরে আসি, এই পাতা আমরা সবাই জানি সবুজ উদ্ভিদ। পাতার মাধ্যমে খাদ্য তৈরি অতিরিক্ত উপজাত হিসেবে অক্সিজেন উৎপন্ন হয়। সেই অক্সিজেন পাতার মাধ্যমেই বায়ুতে ছাড়ে। এছাড়াও শ্বাসকার্য পরিচালনার জন্য অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। তারপরে আসি পাতার প্রকারভেদ। এই যে পাতা, এই পাতা হচ্ছে বিভিন্ন উদ্ভিদের পাতা বিভিন্ন ধরনের হয়ে থাকে। যেমন ধান গাছের পাতা চিকন লম্বাটে হয়ে থাকে, আম পাতা একটু লম্বাটে হলেও ধান গাছ থেকে অনেক ভিন্ন রকম। তারপরে কাঁঠাল পাতা গোলাকৃতির অনেকটা হয়ে থাকে, লম্বাটে গোলাকৃতি, বিভিন্ন রকমের পাতা। আবার তেঁতুল পাতা, ঢেঁড়স গাছের পাতা বা পেঁপে পাতা, বিভিন্ন উদ্ভিদের পাতা বিভিন্ন রকম হয়ে থাকে। পাতার এই যে পত্র ফলক, এই ফলক অনুযায়ী পাতা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সরল পত্র, ফলক অনুযায়ী পাতা দু ধরনের। এক সরল পত্র, দুই যৌগিক পত্র। সরলপত্র কি? এই সরলপত্র হচ্ছে যে পত্রে একটি মাত্র ফলক থাকবে, সেই পত্রকেই বলা হয় সরলপত্র। যেমন একটি বৃন্তের মধ্যে একটি মাত্র পাতা থাকবে। একটি বৃন্তে, এটা হচ্ছে বৃন্ত, একটা বৃন্তে একটি ফলক থাকবে, ওই পত্রটাকে বলা হয় সরলপত্র। এই ধরনের সরলপত্র আমরা কোন কোন উদ্ভিদে দেখে থাকি? আম, জাম, কাঁঠাল, বট ইত্যাদি উদ্ভিদে সরলপত্র দেখা যায়। এই সরলপত্রের কিনারা অখণ্ডিত বা সম্পূর্ণরূপে খণ্ডিতও থাকে। এরপরে যৌগিক পত্র, যে যৌগিক পত্র, একটি বৃন্তের মধ্যে যদি একাধিক পত্র থাকে তখন তাকে যৌগিক পত্র বলা হয়। অর্থাৎ প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে। প্রতিটি পাতায় অনেকগুলো ছোট ছোট ফলক থাকে। এগুলোকে বলা হয় যৌগিক পত্র। একটা বৃন্তের মধ্যে ছোট ছোট অনেকগুলো ফলক থাকলে এগুলোকে বলা হয় একটা বৃন্তের মধ্যে অনেকগুলো ফলক থাকলে এগুলোকে যৌগিক পত্র বলা হয়। তোমরা কি সবাই তেঁতুল গাছের পাতা দেখেছো? তেঁতুল গাছের পাতাটাও কেমন যেন একটু ভিন্ন রকমের। অর্থাৎ একটা বৃন্ত হওয়ার পর পুনরায় আবার ছোট ছোট বৃন্তের মতো, অর্থাৎ লম্বা একটা অক্ষ থাকে, এই অংশে
ফলকগুলো বিদ্যমান থাকে। একটু সবাই ভালো করে খেয়াল করো, এরকমভাবে হয়ে থাকে তেঁতুল পাতাগুলো। এরকম সমান হয়ে থাকে পাতাগুলো। তাহলে বৃন্ত হচ্ছে কোনটা? পাতার বৃন্ত বা বোটা হচ্ছে এই অংশটা, কিন্তু ফলকগুলো আরেকটা অক্ষের উপর থাকে, সেই অক্ষটাকে বলা হয় র্যাকিস। এই যে লম্বা দণ্ডের মতো বোটার মতো যে অংশটা, এই অংশটাকে বলা হয় র্যাকিস। র্যাকিস বা অক্ষ। এই র্যাকিস বা অক্ষ কি? র্যাকিস বা অক্ষ হচ্ছে যৌগিক পত্রের ফলকটি সম্পূর্ণরূপে খণ্ডিত বা হয় এবং খণ্ডিত অংশগুলো পরস্পর হতে আলাদা হয়ে অনুফলক সৃষ্টি করে। এই অনুফলকগুলো যে অক্ষের উপর বিদ্যমান থাকে সেই অক্ষটাকে বলা হয়, বা যে দণ্ডের মধ্যে বিদ্যমান থাকে সেই দণ্ডটাকেই বলা হয় র্যাকিস বা অক্ষ। বিভিন্ন ধরনের যৌগিক পত্র রয়েছে। পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র আবার দুই ধরনের। এই যৌগিক পত্র আবার দুই ধরনের। এক, পক্ষল যৌগিক পত্র। দেখা যায় পক্ষল যৌগিক পত্র। দুই, করতলাকার পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র দুই ধরনের। কি কি? এক, পক্ষল যৌগিক পত্র, আর দুই হচ্ছে করতলাকার যৌগিক পত্র। এরপরে মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা। মানব জীবনে মূল, কাণ্ড ও পাতার প্রয়োজনীয়তা। মূল, কাণ্ড বা পাতার প্রয়োজন আছে আমাদের। মূল, কাণ্ড, পাতা। আমাদের দৈনন্দিন জীবনে মূলকে আমরা কি হিসেবে ব্যবহার করি? এটা কি হচ্ছে? দৈনন্দিন জীবনে মূল আমরা কি কাজে ব্যবহার করে থাকি? প্রথমতই যেটা, আমরা মূলকে খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। যেমন মূলা, গাজর, শালগম ইত্যাদি উদ্ভিদের মূল আমরা সবজি হিসেবে গ্রহণ করে থাকি। এছাড়াও ঔষধি হিসেবেও অনেক মূল ব্যবহৃত হয়, যেমন শতমূলী, সর্পগন্ধা, এই সকল উদ্ভিদের মূল থেকেও অনেক ধরনের দামি ওষুধ তৈরি করা হয়ে থাকে। এরপরে কাণ্ড আমরা কি কাজে ব্যবহার করে থাকি? কাণ্ড আমাদের কি প্রয়োজনে আসে? বিরুৎ জাতীয় উদ্ভিদের কাণ্ড আমরা খাদ্য হিসেবেও গ্রহণ করে থাকি। যেমন গোল আলু, আদা, পুঁই শাক,
ডাঁটা, কচু এগুলোর কাণ্ড আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। এছাড়াও আরও বৃক্ষ জাতীয় উদ্ভিদের কাণ্ড আমাদের আসবাবপত্র বা বিভিন্ন ধরনের ফার্নিচার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। তারপরে পাতা, অনেক উদ্ভিদের পাতা আমরা খাদ্য হিসেবে বা শাক হিসেবে গ্রহণ করে থাকি, যেমন পুঁই শাক, লাউ শাক, বিভিন্ন ধরনের শাক আছে নিত্যদিনে আমরা যেগুলো গ্রহণ করে থাকি। এই শাকগুলো আমরা বা পাতা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি। এছাড়া আরও পাতা আছে, যেমন কলা পাতা, তাল ও আনারসের পাতা, এগুলো থেকে যে আঁশ পাওয়া যায় সে আঁশ দিয়ে আমরা বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যাদি তৈরি করতে পারি। এছাড়াও আরও কিছু পাতা আছে, অনেক বড় বড় পাতা, যেমন গোল পাতা ছাউনি হিসেবে, ঘরের ছাউনি হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এগুলো তো সব পাতার উপকারিতা, কিন্তু কিছু কিছু পাতা আছে আমাদের জন্য খুবই ক্ষতিকর, যেমন তামাক পাতা। তামাক পাতা থেকে কি যেন তৈরি হয়, ওই বিভিন্ন ধরনের গোল জর্দা তৈরি হয়, তারপর হচ্ছে বিড়ি, সিগারেট এগুলো তৈরি হয়। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এছাড়াও আরও আছে কিছু পাতা আছে, যেমন খেজুর পাতা। খেজুর পাতা দিয়ে সুন্দর পাটি তৈরি হয়, যেটা অনেক ঠান্ডা বা গরমের দিনে ওই পাটি বিছিয়ে বসলে বা শুয়ে থাকলে ঠান্ডা ওয়েদার মতো মনে হয়, অনেক আরামপ্রিয় হয়ে থাকে বলতে গেলে যেটা। এছাড়াও আছে গরমের দিনে কিছু পাতা আমরা হাত পাখা হিসেবে ব্যবহার করে থাকি, যেমন তাল পাতা। তাল পাতার পাখা আমরা হাত পাখা হিসেবে ব্যবহার করে থাকি। এছাড়াও সবচেয়ে পাতার ভালো গুণাগুণ যেটা, পাতা বিভিন্ন ধরনের পাতা থেকে অনেক দামি ঔষধ তৈরি করা হয়, যেমন নিশিন্দা, করচি, থানকুনি, গাঁদা ইত্যাদি গাছের পাতা থেকে মূল্যবান ঔষধ তো পাওয়া যায়। উদ্ভিদ ও প্রাণীর প্রতি আচরণ। উদ্ভিদ ও প্রাণীর প্রতি আচরণ। উদ্ভিদ আমাদের অনেক উপকার করে, তাই সে উদ্ভিদের প্রতি আমাদের যথেষ্ট যত্নবান হওয়া দরকার। অকারণে কখনোই আমরা গাছ কাটব না। গাছ আমাদের অনেক বড় ধরনের প্রাকৃতিক সম্পদ। গাছ আমাদের জাতীয় সম্পদ। পৃথিবীর জলবায়ু সংরক্ষণের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই আমরা বেশি করে গাছ লাগাবো, গাছের প্রতি যত্নশীল হব এবং অন্যদেরকেও এ বিষয়ে উৎসাহিত করব। এছাড়াও প্রাণীর প্রতি আমাদের কেমন আচরণ হওয়া উচিত? প্রাণীর প্রতিও আমাদের যথেষ্ট সদয় আচরণ হওয়া উচিত। যেমন গৃহপালিত পশু পাখি আমাদের অনেক উপকার করে। বনের পশু পাখিও প্রকৃতির সম্পদ, এদেরও যত্ন নিতে হবে। অনর্থক পশু পাখি ধ্বংস করা যাবে না, অতিথি পাখি শিকার করা যাবে না। এ ব্যাপারে সবাইকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ সার্বিকভাবে উদ্ভিদ ও প্রাণীর প্রতি আমাদের যথেষ্ট সদয় হওয়া প্রয়োজন। অপ্রয়োজনে আমরা উদ্ভিদ বা প্রাণীর কোনো ক্ষতি করব না। বিশেষ করে আমরা সবসময় বেশি করে গাছ লাগাবো, গাছের প্রতি যত্নশীল হব এবং পশু পাখি বা অন্যান্য প্রাণীর উপর আমাদের সদয় আচরণ প্রদর্শন করা উচিত। সবাই তোমরা ভালো থাকবে,
বেশি করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।